বিয়ের 7 দিনের মাথায় জানতে পারি আমার শ্বশুর আবার বিয়ে করবেন। পাত্রী পছন্দ করা আছে, শুধু ছেলের বিয়ের জন্যই অপেক্ষা করেছিলেন। ছেলের বিয়ে হয়েছে 7 দিন হয়ে গেছে, এখন শুভ কাজে দেরি করার কোনো মানে হয় না। সকালবেলা খাবার টেবিলে ওনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, আগামী শুক্রবার বিয়ে। এই বিষয়ে কারো কোনো প্রকার আপত্তি বরদাস্ত করবেন না তিনি। শাশুড়ি মা সেই থেকে এক নাগাড়েই কেঁদে যাচ্ছে। শেষ বয়সে এসে কেমন বিপদ নেমে এলো ওনার সংসারে। বাড়ির পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে গেছে। হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজন তখন নিজের বাড়িতে এখনো ফিরেননি। আমাদের বিয়ে উপলক্ষে এসেছিলেন, তাদের ভেতর এই বিষয় নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে। আমি সবকিছু চুপচাপ দেখছি, কিছু বলার অবস্থা নেই আমার। হাতের মেহেদি এখনো শুকায়নি, বাড়ির নতুন বউ আমি, এমন গুরুগম্ভীর বিষয়ে হস্তক্ষেপ না করাই ভালো হবে। বিয়ের আগে 4 বছরের সম্পর্ক ছিল আমার সাথে মনিরুলের। এক কলেজে পড়াশোনা, সেই সুবাদে পরিচয়। সেখান থেকেই প্রণয়ের সম্পর্ক। 4 বছর 7 দিন আগে আমরা বিয়ে হয়েছে। আমার জানা মতে মনিরুলের বাবা মা আমাকে পছন্দ করেনি। আমাদের বিয়ে নিয়ে অনেক ঝামেলা করেছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ছেলের জেদের কাছে জিততে পারেনি, বিদায় বিয়েটা হয়েছে। কথা ছিল বিয়ের পরে আমরা আলাদা থাকবো, আগের মতো পড়াশোনা চালিয়ে যাব, সবকিছুর খরচ শ্বশুর আব্বাই দিবেন। যদিও শ্বশুর মশাই আমাকে পছন্দ করেনি, তবুও আমার পড়াশোনার খরচ চালাতে রাজি ছিলেন। কারণটা আমার অবশ্য এখনো অজানা। হয়তো তিনি ছেলের বাবা হিসেবে নিজের এইটুকু দায়িত্ব এড়াতে পারেন। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, শাশুড়ি মা এক নাগাড়ে কেঁদেই চলছে। সকাল থেকে এক জায়গাতেই বসে আছেন। কয়েকবার সান্ত্বনা দিতে গিয়েছিলাম, কিন্তু কি বলবো বুঝতে পারিনি। শুধু হাত চেপে ধরে বলেছি, আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন। শাশুড়ি মাও ভাঙ্গা গলায় আমিন বলেছে প্রতিবার। মনিরুল সকালবেলায় শ্বশুরের কথার সাথে কাটাকাটি করে বাড়ি থেকে বের হয়ে গেছে, এখনো ফেরার নাম নেই। কয়েকবার কল দিয়েছি, কিন্তু মোবাইল বন্ধ। শ্বশুর আব্বা অফিসে চলে গেছেন, সন্ধ্যায় ফিরবেন বাড়িতে। এই বয়সে এসে শ্বশুর আব্বা কেন এই সিদ্ধান্ত নিলেন কিছুই বুঝতে পারছি না। শ্বশুর শাশুড়ির সম্পর্কে এমন পাটল ধরবো আশা করিনি। ওনাদের ভেতর ভালোবাসার কমতি আছে, এমনটা 7 দিনে একবারও মনে হয়নি আমার। বরং ভেবেছি ওনাদের সম্পর্ক অনেক বেশি দৃঢ় আর ভালোবাসায় পরিপূর্ণ। আসলে দূর থেকে যেমনটা দেখা যায় আর কি, ভেতর থেকে তেমনটা হয় না। একটা দীর্ঘশ্বাস পেলে শাশুড়ি মায়ের কাছে গেলাম। ছেলের বউ হিসেবে কিছু দায়িত্ব আমার আছে। বিপদের সময় ওনাকে সান্ত্বনা দেওয়া আমার কর্তব্য। নতুন বউ বলে তো সব দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না। আম্মা, কতক্ষণ এইভাবে বসে থাকবেন? এরকম করলে আপনার শরীর খারাপ করবে। তখন তিনি বললেন, মনটা যেখানে মরে গেছে শরীর দিতে আর কি হবে। তবুও এইভাবে ভেঙে পড়লে চলবে না, আপনাকে অনেক শক্ত হতে হবে। মুখে বলা সহজ রে মা, কিন্তু কি করে শক্ত হব আমি? এত বছরের সংসার আমাদের, ছেলের বিয়ে দিয়েছি, কয়দিন পরে নাতি নাতনির মুখ দেখব, অথচ উনি আবার বিয়ে করবেন বলেছেন। আল্লাহ যেন আমাকে কোন পাপের শাস্তি দিয়েছে, এটা বলেই কান্নায় ভেঙে পড়লেন। পরম যত্নে শাশুড়ি মাকে বুকে জড়িয়ে নিলাম, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আপনি চিন্তা করবেন না, আব্বার সাথে আমি নিজে কথা বলবো, উনার এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইবো, এমনটা না করার জন্য অনুরোধ করবো। আল্লাহ তোমাকে অনেক বছর বাঁচিয়ে রাখো। কয়েক মিনিট পরে শাশুড়ি মা একটু শান্ত হলেন, উঠে গোসল করতে চলে গেলেন। আমিও ঘরে চলে এলাম। গোসলের সময় পেরিয়ে যাচ্ছে, কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। বাড়িতে সব রুমের সাথে আলাদা বাথরুম আছে। বাড়ির সামনে সিঁড়ি বাঁধানো বিশাল একটা পুকুর, তাই গোসল নিয়ে তেমন একটা সমস্যা হয় না। বাথরুম থেকে বের হয়ে দেখলাম মনিরুল ফিরে এসেছে, খাটের উপর বসে আছে। মুখ দেখে মনে হচ্ছে ভীষণ চিন্তিত। ধীর পায়ে হেঁটে ওর পাশে গিয়ে বসলাম। হাতের ওপর হাত রেখে বললাম, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। মনিরুল কিছু বলল না, তাচ্ছিল্যের হাসি হাসলো, যেন সবকিছু শেষ হয়ে গিয়েছে, আর কিছুই অবশিষ্ট নেই। মনিরুল, তুমি এভাবে ভেঙে পড়লে মাকে কে সামলাবে বলো? আব্বা হুট করে এমন অবান্তর সিদ্ধান্ত নেবেন কখনো ভাবতে পারেনি। জানো মিতালি, বাবা মায়ের সম্পর্কে ভালোবাসার কোনো অভাব ছিল না, কেন যে আব্বা দ্বিতীয় বিয়ে করতে চাইছে বুঝতে পারছি না। এভাবে নিজেরা আলোচনা করে কোনো লাভ হবে না, আব্বার সাথে কথা বলতে হবে, তাহলেই সমাধানের পথ বের হবে। আব্বা আজীবন এক কথার মানুষ, একবার যা বলে তাই করেন, কারো কথায় তোয়াক্কা করেন না। তবুও কথা বলে দেখতে হবে। কিছুই ভালো লাগছে না। তোমার বাপের বাড়ির লোকজন এই ব্যাপারে জানলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো? তাছাড়া লোকজনের মুখে দেখাবো কি করে? অযথা চিন্তা না করে আব্বার ভুলটা শোধরানোর চেষ্টা করো। তুমি বুঝতে পারছো না? আচ্ছা, আমি বুঝতে পারছি, তাই বলে তুমি এত অস্থির হবে? আমার বাপের বাড়ির লোকজন এই ব্যাপারে কিছুই জানতে পারবে না, তুমি চিন্তিত থাকতে পারো। আমি ওদের কাউকেই কিছুই বলবো না। এইসব কথা গোপন থাকে না রে পাগলি। সত্যিই ব্যাপারটা গোপন রইল না, ব্যাপারটা পাড়া প্রতিবেশী সকলের কানে পৌঁছে গিয়েছে। বিকেল থেকে দলে দলে মহিলারা বাড়িতে ভিড় করছে, নানান জনের নানান কথা। গ্রামের পরিবেশ হয়তো এমনই হয়। প্রথম দিকে ওনাদের কথা কিছুটা হলেও সহ্য করা সম্ভব হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে মাত্রা ছড়িয়ে যাচ্ছে। শাশুড়ি মাকে নানান রকমের প্রশ্ন করছে, অদ্ভুত অদ্ভুত কথা বলছে। কয়েকজন আত্মীয় ওনাদের
তালে তাল দিচ্ছে। ওনাদের কথায় আমার গা ঘিনঘিন করে উঠতে লাগলো। বিরক্ত হয়ে একে একে সবাইকে বাড়ি থেকে বের করে দিতে লাগলাম। চিৎকার করে বলে উঠলাম, আমার শ্বশুর বিয়ে করুক বা না করুক, এটা আমাদের পারিবারিক ব্যাপার। এসব নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। কোথা থেকে এমন আজগুবি কথা নিয়ে আসেন আপনারা? আর আত্মীয়দেরকে বলছি, সসম্মানে নিজেদের বাড়ি ফিরে যান। আমাদের বদনাম করতে আপনাদের 3 বেলা পেট পুরে খাওয়ানো হচ্ছে না। শ্বশুরাব্বা তখন বাড়িতে ঢুকলেন, আজ একটু আগেই ফিরলেন। আমার কথা শুনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, কিন্তু কোনো কিছু বললেন না। চুপচাপ নিজের মতো করে ঘরে চলে গেলেন। সন্ধ্যার আগে আগে বেশিরভাগ আত্মীয় নিজেদের বাড়িতে উদ্দেশ্যে বেরিয়ে গেল। শুধুমাত্র মামি শাশুড়ি রয়ে গেল। হয়তো ননদের পাশে থেকে ননদকে সান্ত্বনা দিতে চাইছেন। সত্যি বলতে এসব আর ভালো লাগছে না। লোকজনের এক একটা কথা সহ্য করতে পারছি না। সত্যি হলেও লোক মুখে নিজেদের খারাপ কথা শুনতে বড্ড গায়ে লাগে। অবশ্য শ্বশুর আব্বা বাড়িতে আসার পর বাড়ির পরিবেশ একদম বদলে গেছে। শাশুড়ি মা ওনার ননদের ঘরে বসে আছেন। মনিরুল নিজের মতো বাইরে চলে গেছে। এখন বাড়িতে মানুষ বলতে আমরা 5 জন। কি করব ভেবে পাচ্ছি না। সকালের জন্য নাস্তা বানালাম, আদা চা এবং পাস্তা। এর থেকে আসলে আমি বেশি কিছু বানাতে গেলে দেরি হয়ে যাবে। নাস্তা সাজিয়ে শ্বশুরের ঘরের দিকে গেলাম। দরজা কড়া নাড়তে ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কে ওখানে? জি আমি মিতালি। ও আচ্ছা, ভেতরে আসো। আসসালামু আলাইকুম আব্বু, আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। বেশ আদব কায়দা শিখেছো দেখছি তো, বেশ ভালো। জি, তা শুধু নাস্তাই দিতে এসেছো নাকি কিছু বলবে? আসলে আব্বু আব্বু বলে যখন ডেকেছো তখন সংকোচ করো না। বাবা মেয়ের সম্পর্ক সংকোচ থাকা উচিত নয়। তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি এই বাড়িতে? না আব্বু, তেমন কিছু নয়। কোনো জিনিসের প্রয়োজন হলে নিঃসংকোচে আমাকে বলতে পারো। তোমাকে নিজের মেয়ের মতোই স্নেহ করি।